নারায়ণগঞ্জের সেই আলোচিত শামীম ওসমান বলেছে এই মাসে তিনি ফিরছেন তার দলের নেতাকর্মীদের নিয়ে, এবং শেখ হাসিনাও একই কথা বলেছে এই মাসে তারা ফিরছে। আমরা ডিসেম্বরে আসছি, জনগণকে নিয়ে আসছি, সামনে ডাক আসবে, আপনার প্রস্তুতি এবং নিশ্চিত থাকেন আমাদের জয় হবে, আমরা জিতব। কেন মাসটা ধার্য করা হইলো? সেই আগেও তো তারা ফিরতে পারতো। নিশ্চয়ই এমন কোন পজিশন তারা নিচ্ছে, একেবারে পরিকল্পিতভাবেই হয়তোবা এই মাসেই তারা ফিরে আসছে। এদিকে ঢাকায় শেখ হাসিনার বাসভবন প্রস্তুত, দিনক্ষণ চূড়ান্ত। 15ই আগস্ট ঘটনা ঘটিয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ। তারেক রহমানের সামনে মাত্র একটা পথ খোলা। শেখ হাসিনা যে ফিরছেন, ফেরার যে প্রচেষ্টা শুরু হয়ে গেছে, এমনকি ঢাকায় শেখ হাসিনা কোথায় থাকবেন নাকি ঢাকার বাইরে কোনো স্থানে তিনি থাকবেন সেগুলো ইতিমধ্যে যাচাই বাছাই কিন্তু শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহে তারেক রহমানের এই দিল্লি সফরই হবে বাংলাদেশ ভারত নতুন রাজনৈতিক সম্পর্কের প্রথম এবং সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। আরেক কথা, বিএনপি কোন রকম বাইসে থাকার জন্য এখন সামনে তাদের একটা রাস্তাই খোলা। আওয়ামী লীগ সভানেত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইয়া এবং তাকে সসম্মানে প্রত্যাবর্তনের বিষয় বলার পরে তিনি সেটা কতটা গ্রহণ করবেন কি করবেন না জানি না, কিন্তু অন্ধকার জন্য বাংলাদেশ এখন আলোর দিশারি বলছে একমাত্র বাংলাদেশ শেখ হাসিনা। ভেতরে ভেতরে রাজনীতিতে বোধহয় কোনো তোলপাড় চলছে। ঠিক সেই মুহূর্তে এনডিটিভি নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে, এবং ঢাকা দিল্লিতে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অবশেষে প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু সরাসরি ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পাবে শেখ হাসিনা? এদিকে মহাবিপদে ফেসে গিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। কি করবে এবার বিএনপির এমপি মন্ত্রীরা? অবশেষে কি সবকিছুই ভেস্তে যাবে নাকি আবারও দেশের ক্ষমতায় বসবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন তিনি। ভিডিওর ক্যাপশনে সোহেল তাজ লেখেন, প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন, বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিও বার্তাটি দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই 36 জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন। ভিডিওতে দেখা যায় গাড়িতে বসে গণভবনের সামনে থেকেই কথা বলছেন তিনি। একই সঙ্গে জাদুঘর দেখতে আসা দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিও তুলে ধরেন সোহেল তাজ। এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। ভিডিও বার্তায় সোহেল তাজ দাবি করেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গণভবন থেকেই আন্দোলন দমনের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী ওই সময় নিহত ও আহতদের স্বজন সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখন জুলাই 36 জাদুঘর দেখতে আসছেন এবং সেখানে তারা সেই সময়কার ঘটনাগুলোর স্মৃতি ও নিদর্শন দেখছেন। জাদুঘরে মানুষের ভিড়ের প্রসঙ্গ তুলে সোহেল তাজ বলেন, শুক্রবার প্রচুর মানুষ সেখানে এসেছেন এবং প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে জুলাই 36 জাদুঘর মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে বলেও দাবি করেন তিনি। সোহেল তাজের মতে, শেখ হাসিনার জন্য জনগণ অপেক্ষায় রয়েছে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে। মাননীয় নেতাগণ, শুধু বক্তব্য দিলে কাজ হবে না, দয়া করে একটু পকেটে হাত দেন। আর পকেটে হাত দিতে গেলে যদি বুকের বাম পাশে ব্যথা উঠে যায় তাহলে দয়া করে এই বিষয়টা একটু নেত্রীকে জানান। আশা করি নেত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু মেহেরবানি করিয়া নেত্রীকে আর মিথ্যা গল্প বলে দলের 12টা বাজাইয়েন না। আজকে থেকে প্রায় 10 মাস আগে নেত্রী আপনাদের ডেকে বলেছিল, আমি একা করতেছি 90%, তোমরা করো সবাই মিলে 10%। আপনারা সেই 10% কতখানি করতে পারছেন? কতটুকু করেছেন আপনারা? নেত্রী আপনাদের কাউকে ডাইকে যদি কোনো একটা কাজের নির্দেশনা দেয়, যখন দেখেন ওই কাজে কিছু পয়সা খরচ হবে, আপনারা আবার আরেকজনকে বলেন নেত্রী এটা করতে বলছে। এই ধরনের রাজনীতি দয়া করে বাদ দেন, এইগুলো তো টিকবে না। আমাদের তৃণমূলের সহযোদ্ধা ভাইরা মৃত্যু অপেক্ষা মৃত্যু ঝুঁকি নিয়ে গেরিলা কায়দায় অনেক সফল অপারেশন করতে পারত, যদি তারা একটু অর্থনৈতিক সাপোর্ট, একটু পরামর্শ নিয়ে সাপোর্ট এবং যেটা প্রয়োজন সেই কাজটা সফলভাবে করার জন্য সেই সাপোর্টটুকু জরুরি তারা পেত, কিন্তু আজ পর্যন্ত তাদের সেই সাপোর্ট করার মতো তারা কাউকে পাচ্ছে না। আপনারা বলেন নেত্রী যেদিন দেশে ঢুকবে সেদিন কোটি কোটি মানুষ রাস্তায় বেরিয়ে পড়বে। জি, এটা চিরন্তন সত্য। শেখের বেটি যেদিন দেশে ঢুকবে সেদিন দেশের কোটি কোটি মানুষ তাকে বরণ করে নেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে। সেটা তিনি বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, তারা বঙ্গবন্ধু কন্যাকে যারা ভালোবাসেন এবং অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশের একমাত্র আলোর দিশারি, একমাত্র আলোর ওসিলা বঙ্গবন্ধু কন্যা, এই কারণে তারা বেরিয়ে পড়বে। এই কাটি ভিন্ন দিকে প্রভাবিত করার সুযোগ নাই। আজকে ধানমন্ডি 32 কতজন সিস্টেম অফ সন্ত্রাসী ছিল? হাতে গোনা কয়েকজন। তাদের মোকাবেলা করার জন্য আপনাদের প্রস্তুতিটা কি ছিল? তাদের একজনকে দুইজনকে যে কোনো ভাবেই হোক না কেন গেরিলা কায়দায় সাইজ করে দেওয়ার জন্য পূর্ব কোনো পরিকল্পনা কি ছিল? আজকে 32 এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, এই লোকটাকে একটু দেখেন। এবার তার পরিচয়টা একটু ভালো করে শুনেন। আমার নাম মেজর বজলুল হুদা, আপন সহোদর। তিনি বঙ্গবন্ধুর খুনি কুখ্যাত সন্ত্রাসী
প্রবাসী বজলুর হুদার আপন ছোট ভাই এই সন্ত্রাসী এখানে এসেছিলেন এবং সেখানে সে মব সন্ত্রাসী করেছে। এই জায়াজ, এই যে কুখ্যাত সন্ত্রাসী একটা পুলিশের সামনে আসতে এখানে সমস্ত নিউজের হেডলাইনে ছিল এই সন্ত্রাসীটা, পুলিশ কিছু বলে নাই। আরে আমাদের যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী গেরিলা সাহসী যোদ্ধার আশপাশে অনেক গলি ছিল, তারা একটু ওই গলির মধ্যে একটু সরাই ছিটিয়ে থাকতো, একজন যোদ্ধা শুধু এসে এই সকল সন্ত্রাসীদের কানে কানে যদি বলতো অমুক জায়গায় একজন ছাত্রলীগ হয়েছে, সে ছাত্রলীগ করে ওখানে ডাব খাইতেছে কিংবা সিগারেট খাইতেছে, আসেন হ্যারে ধরেন, ও তো এখানে কুত্তার মতন ছুটে ধরে যেত। মাত্র 1 থেকে 2 মিনিট হাতুড়ি দিয়ে একেবারে চাকরি বেট্টি ফিরে এখানে ফালাই রাখে একবারে মুহূর্তের মধ্যে থেকে নাই হওয়া যাইতো, কিংবা ভিন্ন কোনো পরিকল্পনা হইলো গেরিলা কাজে একটা দুইটার ওখানে সাইজ করা যাইতো। আরে সবকিছু এই ধরনের সবকিছু ঘটনা যদি ভবিষ্যতে করবো, তখন করবো, এখন করবো না, এইগুলো যদি আপনারা রাইখেই দেন তাহলে একটা সময় অনেক কিছু করতে হবে একসাথে। গেরিলা কাজে এমন একটা দুইটার যদি সাইজ করা যাওয়া যাইতো তাইলে ওদের ভিতরে টনক নড়তো। এই আয়াস এই সন্ত্রাসীরা বুঝেন না ওদের সাথে কতজন লোক, ওদের সাহস কি? কয়েকদিন আগে তো একজন নারী প্রেস ক্লাবের মধ্যে কুত্তার মতন ফিরাইছে, নারী ফিরাইছে তো ব্যথাটা কম লাগছে। যদি আমাদের কোনো যোদ্ধা বাইরে হাতুড়ি দিয়ে ধক করে দিতে পারতো তাহলে ওই ব্যথাটা খুব সহজে ভালো হতো না, মিনিমাম হলে তো 6 মাস ধরে হুইলচেয়ারে রাখা যাবে। এখন অনেকে বলবেন মাননীয় ব্যক্তিদের বিষয় এত জোরে ফোর্স করে বলার কি আছে? দেখেন ভাই, এই সকল সিসকে মব সন্ত্রাসীর কথা এবং এদের কর্মকাণ্ড, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে এদের অসম্মানজনক বক্তব্য, এইগুলা যখন শুনি, আর আওয়ামী লীগের ক্ষমতা অ্যাবিলিটি, এই প্রতিষ্ঠানের মধ্যে অনেক বড় বড় পর্যায়ের জাতীয় নেতা, তাদের অর্থনৈতিক অবস্থা, আল্লাহ তাদের যে পরিমাণ সম্পদ দিয়েছে, তাদের যে পরিমাণ মেধা দিয়েছে, এইগুলা তখন নিয়ে চিন্তা করি না, তখন আর ঠান্ডা মাথায় কথা বলার সুযোগ থাকে না। অনেকে আমারে বলবেন তুমি এত কথা বলো, নিজে এসে করতে পারো না। গতকালকে একটা পোস্টের মাধ্যমে বলেছি, মহান আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুধু টাকা দেয় নাই। ওই জিনিসটা থাকলে আমি কি পারি না এটা আপনাদের দেখাই দিতাম ইনশাআল্লাহ। কর্মীদের পিছনে খরচ করার মতো এবং গেরিলা কায়দায় সফল অপারেশন করার জন্য আত্মা থাকা লাগে, খরচ করার মতো মানসিকতা থাকা লাগে। দেখি তো 2 বছর ধরে মনে হয় ভাড়া দিয়ে থাকে, তো এইখানে অনেকের একেবারে টুটি শুকিয়ে যাওয়া অবস্থা, একেবারে নাই অবস্থা, অনেকে বলে একেবারে এই নাই সেই অবস্থা, একেবারে নাজেহাল। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভেতরে রেকর্ড পরিমাণ গ্যাস আর বিদ্যুৎ সংকট, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভারী শিল্প কারখানা, কাজ হারাচ্ছেন লাখো মানুষ। আর এই জ্বলন্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান যখন খোদ বিএনপি সরকারের জানা নেই, তখন পর্দার আড়ালে কূটনৈতিক ক্ষেত্রে বড় সমস্যাটি সমাধানের দিকে নজর দিচ্ছে তারা। বহুল আলোচিত ব্রিক্স সম্মেলন এরিয়া সম্পূর্ণ দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফর বলেই সেটি হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলনের আগে, আগস্টের 3য় সপ্তাহের একেবারে শেষে অথবা শেষ সপ্তাহের শুরুর দিকে তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন। এটা ঢাকা ও দিল্লির কূটনৈতিক একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। প্রশ্ন হলো, কেন ব্রিক্সের মতো একটি বহুপাক্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের অনেক পরাশক্তির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সুযোগ ছিল, সেটিকে পাশ কাটিয়ে ভারতে দ্বিপাক্ষিক সফরে যেতে চান তারেক রহমান? কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি প্রতিবেশী দেশ দুটি যে ইস্যুটির কারণে চরমভাবে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির চর্চা করছে, সেই ইস্যুটির কারণেই 2 দেশের শীর্ষ নেতার বৈঠক জরুরি হয়ে পড়েছে। আর এই পুরো বিষয়টাতে থার্ড পার্টি মিডিয়েশন হিসেবে ভূমিকা রাখছে কয়েকটি শক্তিশালী দেশ। ক্ষমতা হারানোর 2 বছরের মাথায় গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অডিও বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তার বক্তব্য থামাতে প্রথমে ভারত সরকারকে অনুরোধ করেও কোনো ফল পায়নি বাংলাদেশ সরকার। পরে সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। শেখ হাসিনার এমন পাবলিক ফোরামে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এর আগে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামনে আসা উত্তেজনার প্রেক্ষিতে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দিবেন কিনা এবং আদৌ তিনি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়, তবে ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এই আঞ্চলিক জোট হচ্ছে বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিভিন্ন সময়ে সদস্য দেশগুলোর সরকার প্রধানেরা বিমস্টেকের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন। 2025 সাল থেকে বিমস্টেকের চেয়ারম্যান পদটি রয়েছে বাংলাদেশে। সেই হিসেবে বর্তমান এই জোটের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভারত। এরপর গত প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে ওই সম্মেলনে অংশ নিতে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা। বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। বৃহস্পতিবার দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, বরং সেখানে তিনি প্রতিনিধি পাঠাবেন। তবে ব্রিক্স সম্মেলনের আগে তারেক রহমান দিল্লি যাচ্ছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের জন্য এই মুহূর্তে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি, তিস্তা প্রকল্প আর ভারত থেকে আরো বেশি পরিমাণে ডিজেল আনার ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তবে 2 পক্ষের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি অন্য সব ইস্যু নিয়ে আলোচনাকে চাপিয়ে যাচ্ছে। বিষয়টিকে কূটনীতিকরা বলছেন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ইস্যু, যেটি নিয়ে প্রকাশ্যে কোনো পক্ষই খুব বেশি কিছু কিংবা নির্ধারিত বক্তব্যের বাইরে কিছু বলতে পারে না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই 2 দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার একজন কূটনীতিক বলছেন, 24 5 আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল, বিএনপি ক্ষমতা আসার পর তা অনেকখানি ঠিক হয়। যেমন ইউনূসের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকলেও বিএনপি আমলে আবার চালু হয়। আবার গত মার্চ এপ্রিলে ইরান যুদ্ধ চলাকালে জ্বালানি ক্রাইসিসের সময় ভারত 30,000 টন ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ সচল আছে। তাহলে
এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা কি নিয়ে? এর পেছনে আছে শেখ হাসিনার দেশে ফেরা এবং তার সঙ্গে আছে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনা, যেটি এই মুহূর্তে শুধু ভারতের নয়, বেশ কয়েকটি শক্তিশালী দেশেরও মাথা ব্যথা। সূত্রগুলো বলছে এই ইস্যুতে শুধু ভারত ও বাংলাদেশই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী আরো কয়েকটি পক্ষ জড়িত আছে। কূটনৈতিক ভাষায় বিষয়টিকে বলা হয় থার্ড পার্টি মিডিয়েশন। ঢাকায় একজন কূটনীতিক বলছেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরের বাংলাদেশ সফর, এই সফরে এসে ভারতের হাই কমিশনের সাথে তার বৈঠক এবং এরপর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এতটা আলোচনায় আসা এই থার্ড পার্টি মিডিয়েশনের বিষয়টির দিকে ইঙ্গিত দেয়। ওই কূটনীতিক মনে করেন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এখন ভারত ও বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জটটি হচ্ছে ওই পরাশক্তিগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়ার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের সরকারকে বার্তা দিয়েছে দুই দেশের মধ্যকার আলোচনা শেখ হাসিনা ইস্যু শুরু না করে হওয়ার আশা কিনো। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে দুপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব পালন করছেন এমন একজন সাবেক কূটনীতিক বলছেন, যখন কোনো জটিল ও স্পর্শকাতর ইস্যু নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে বা অপ্রকাশ্য চ্যানেলে, যেমন গোয়েন্দা সংস্থা, বিশেষ দূত বা বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংবেদনশীল বিষয়ে আলোচনা চালায়, সেটি হলো ব্যাক চ্যানেল কূটনীতি। গত 9 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। আর তারা যেদিন বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন, সেদিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেদিনই আবার দীনেশ ত্রিবেদী দিল্লি যান এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। আবার একই সময় পরপর 2 দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। দিল্লির একটি সূত্র বলছে, দীনেশ ত্রিবেদীর সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, তবে সেই বৈঠকটি সার্জিও গোরের সাথে দোভালের বৈঠকের আগে নাকি পরে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। দিল্লি সূত্রগুলো বলছে, সার্জিও গোর 13 আগস্ট দিল্লিতে আরো 2টি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, যারা বাংলাদেশের জন্য দাতা দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পরিচিত। তারেক রহমান যে খুব শিগগির ভারত সফরে যাচ্ছেন সেটার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। 13 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সরকার পজিটিভ, এখনো সম্ভাবনা আছে ভারত সফরের। ব্রিক্স সম্মেলনের আগেই ভারত সফর করতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা থেকে। তিনি বলেছেন, ব্রিক্স সম্মেলনের তো অনেক দেরি, 1 মাস বহু কিছু হয়ে যেতে পারে, সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রী ব্যস্ত, তার মধ্যে যদি সবকিছু মিলে অবশ্যই ভারত সফর হবে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে দুই দেশের পক্ষ থেকে চেষ্টা ছিল, কিন্তু শেখ হাসিনার ইস্যুটি সমাধান না করে যে আলোচনা আগাবে না, সে বার্তা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। তাছাড়া থার্ড পার্টিগুলো এ নিয়ে তাদের বার্তা দিয়েছে, ফলে এখন অপেক্ষা দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে সমীকরণগুলো চূড়ান্ত করা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রেস লিস্ট দেওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার ডিজিকে ভারত সফরের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। ওই সূত্রটি বলছে, বাংলাদেশ ভারত টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক সম্পর্ককে এগিয়ে নিতে ব্রিক্সের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারত যাওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই দেশের জন্য বেশি কার্যকর হবে। এতে দুই দেশের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় বসতে পারবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় যেমন গঙ্গা চুক্তি নবায়নের রাজনৈতিক আলোচনা, তিস্তা নিয়ে আলোচনা সহ 2 বছরের বাণিজ্যিক বাধা দূর করা, মানুষের যোগাযোগ সহজ করার মতো বিষয়গুলোতে অগ্রগতি সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতেও দুপক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে। সূত্রটি বলছে, বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে এরই মধ্যে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিক্সের চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই প্রতিবেশীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে সূত্রগুলো। সেটি হলো চলতি মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, স্থিতিশীল ও জনকেন্দ্রিক ভিত্তির উপর দাঁড় করাতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি গত কিছুদিন আগেই আপনাদেরকে বলেছিলাম 15 আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথ কাঁপাবে। বিএনপি, জামাত, এনসিপি টোকারা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের এই কর্মসূচিগুলোকে ঠেকিয়ে রাখতে পারবে না। সেটাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, যারা রাজপথে নামতে পারে নাই, তারা ঘরে বলেন, তারা বনে বলেন, তারা বাড়ির ছাদে বলেন, তারা শোক দিবস পালন করে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কখনো কোনো মতাদর্শকে দমন করে কোণঠাসা করে রেখে ধ্বংস করা যায় না, বরং সেই মতাদর্শ আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। সেটাই মোটামুটি এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। এই 15 আগস্টকে ঘিরে বর্তমান বিএনপি সরকার যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করেছিল সকল কিছু বুমেরাং হয়ে গিয়েছে। র্যাবকে নামিয়ে দিয়েছে, পুলিশ নামিয়ে দিয়েছে, বিজেপি নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, 15 আগস্টের আগে থেকে প্রত্যেকটা পাড়া মহল্লায়, অলিতে গলিতে পর্যন্ত আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করেছে। আজকেও আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি 32-এর মধ্যে আওয়ামী লীগের নিরীহ অনেক কর্মীরা ফুল দিতে গিয়েছিল, সেখানে তাদের উপর মব হয়েছে এবং একটা রিকশাওয়ালা জাস্ট সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছে, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, সেই কারণে আমি ফুল দিতে এসেছি। সেই রিকশাওয়ালাকে এক টোকাই আইএস নামের সে ঝাড়ু দিয়ে পিটিয়েছে। আমরা সকল কিছু গণমাধ্যমের বদলতে দেখতে পেয়েছি। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে সে শোক দিবস পালন করতে পারবে না। যে বঙ্গবন্ধুর হাত ধরে আমরা এই বাংলাদেশ পেয়েছি, সে বঙ্গবন্ধুর কথা বলা যাবে না। যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, সে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। তার মানে কি আমরা পাকিস্তানে বসবাস করছি, বাংলাদেশ শুধু নামে মাত্র আছে? সেটাই তো আমরা এখন দেখতে পাচ্ছি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশের সামনে
নিরীহ রিকশালার উপর, আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর মব হচ্ছে, পুলিশ কিছুই করছে না। আগামীতেও কিন্তু এই পুলিশটা থাকবে, আগামীতে কিন্তু এইরকম পরিস্থিতিও কিন্তু ক্রিয়েট হবে, তখনও আপনাদের উপর ভয়াবহ এরকম মব হবে, পুলিশও কিন্তু আপনাদেরকে সেভ করবেন না। আপনাদের এই দেখানো পথে কিন্তু আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা যেভাবেই এখন মব করছেন সেভাবে আপনাদেরকে উত্তর দিবে, কোনো বিচার পাবেন না, কারণ আপনারাই কিন্তু এগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? সে কারণে আমি সবসময় একটা কথা বলি, এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনেরই কাছে। কেন বলছি জানেন? কারণ পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী না। আপনারা যেভাবে করে এখন মব সন্ত্রাস করছেন, যেভাবে করে আওয়ামী লীগের রাজনীতিকে একেবারে দমিয়ে রাখার চেষ্টা করছেন বল প্রয়োগ করে, এভাবে করে বেশি দিন আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে পারবেন না। রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবে, গায়ের জোর দিয়ে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, মব করে, এভাবে যদি ঠেকিয়ে রাখতে চান, একটা সময় বিস্ফোরিত হবে এবং কাফনের কাপড় পরে সে রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা রাজপথে নেমে যাবে, আর তখন গুলি করেও বোমা মেরেও তাদেরকে দমাতে পারবেন না। এটা বাস্তবতা। আমি এই সকল বিষয়গুলো নিয়ে কেন চিন্তা করি জানেন? সবাই তো আমরা বাংলাদেশের নাগরিক, যে রাজনৈতিক মতাদর্শ ধারণ করি না কেন, আওয়ামী লীগ যদি কোনোভাবে শক্তি সঞ্চয় করে রাজপথে নেমে যদি আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে আবার ক্ষমতায় আসে, তাহলে এই বিএনপি, জামাত, এনসিপি কি হবে জানেন? সে সকল বিষয় কল্পনা করেও আমি ভয় পাই, কারণ যে ভুল রাজনীতি করছে বিএনপি, জামাত এবং এনসিপির ফাঁদে পা দিয়ে, সেটার জন্য বিএনপির আগামী প্রজন্মকে যুগ যুগ ধরে অনেক ধরনের নির্মম কষ্ট ফেস করতে হবে। এটা বাস্তবতা। কারণ আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে এই 2 বছরে, 15.5 বছরও বিএনপির সাথে এই নির্যাতন আওয়ামী লীগ করে নাই। যদি করতো, বিএনপি নামের রাজনৈতিক দল থাকতো, কিন্তু বিএনপি রাজনীতি করতে পারতো না, কখনো রাস্তায় নামতে পারতো না, বিএনপির কোনো ধরনের রাজনৈতিক কার্যালয়ও থাকতো না, যেটা আওয়ামী লীগের সাথে 5 আগস্ট পরবর্তী সময় করা হয়েছিল। তাই আওয়ামী লীগ সঠিক সময় সঠিক খেলা দেখাতে জানে। আওয়ামী লীগ 15 আগস্টে কিভাবে শোক দিবস পালন করতো সেটাও সারা বাংলাদেশে রাজপথে নেমে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীরা দেখিয়ে দিয়েছে। এটা বারবার প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগকে যত বেশি কোণঠাসা করা হবে, আওয়ামী লীগকে যত বেশি বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, তত বেশি আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করবে, তত বেশি আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখাবে। দেখেন, আওয়ামী লীগ আজকে 15 আগস্ট তাদের নেতাকর্মীরা পালিয়ে থেকে হলো, বনে হোক, জঙ্গল হোক, বাড়ির ছাদে হোক, বিভিন্ন ফ্ল্যাটের ভিতরে হোক, রাজপথে হোক, সকল জায়গায় 15 আগস্টে শোক দিবস পালন করেছে। এটাই হওয়ার কথা ছিল, আর এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগ যখন দুঃসময়ে পরে, তখন আওয়ামী লীগের এই রিজার্ভ ফোর্স এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য তাদের তাজা জীবনটা বিলিয়ে দিতেও পরোয়া করে না। সেটাই কিন্তু বারবার আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স এবং তৃণমূলের নেতাকর্মীরা প্রমাণ করে যাচ্ছে রাজপথে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে, আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মসূচি পালনের মাধ্যমে। অনেকেই গ্রেপ্তার হচ্ছে, অনেকেই মবের শিকার হচ্ছে, তারপরও ভয় পাচ্ছে না, বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে এবং ফেসবুকে বলেন এবং রাজপথে বলেন, সকল জায়গায় শক্তিমত্তা দেখানোর যতটুকু প্রয়োজন ততটুকুই দেখাচ্ছে। আগামীতে আওয়ামী লীগ আরো বেশি শক্তি সঞ্চয় করবে, আরো বেশি সংগঠিত হবে এবং রাজপথে বিক্ষোভ মিছিল করে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে। আজকে এই জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে মব করা হয়, একসময় জয় বাংলা স্লোগান না দিলে তারাই মবের শিকার হবে। এটাই বাংলাদেশে ঘটবে, কারণ বাংলাদেশ 6 ঋতুর দেশ। কথা বুঝতে পেরেছেন? আমি যে সকল বিষয়গুলো এখানে সাবলীলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, হয়তোবা কথাগুলো বলছি খুব সুন্দরভাবে, কিন্তু বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরছি যে আপনারা যে কাজগুলো করছেন সেগুলা সেম আপনাদের উপর রিপিট হবে, কারণ ইট মারলে পাটকেল খেতে হয়। আমরা তো ক্ষমতায় বসলে ভুলে যাই যে আমাদের সাথে 15.5 বছর কি এমন কার্যকলাপ হয়েছিল। এখন আবার আমরা সেই কাজগুলো আওয়ামী লীগের সাথে করছি, আবার আমাদেরও যদি পতন হয় আওয়ামী লীগ কিন্তু এগুলো আমাদের সাথে করবে। কিন্তু সমস্যা হচ্ছে ক্ষমতায় বসলে আমরা ভুলে যাই আমাদের পতন হতে পারে, এটা মাথায় থাকে না। আমরা মনে করি ক্ষমতায় যখন বসেছি আমরা মরণের আগ পর্যন্ত ক্ষমতায় থাকবো। সে কারণেই তো নিজেদের সাথে যা কিছু হয়েছে সেগুলো ভুলে গিয়ে আবার সেম কাজগুলো আরেকটা রাজনৈতিক দলের সাথে করি। সে কারণেই বাংলাদেশ উন্নতি হয় না এবং বাংলাদেশে গণতন্ত্রের কথা বললো বাংলাদেশে গণতন্ত্রের ছিটে কোথাও নেই, কারণ বাংলাদেশের মধ্যে যে দলে ক্ষমতায় বসে সে দলই মনে করে আমরা আজীবন ক্ষমতায় থাকবো। তাই আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় আসে, আওয়ামী লীগও এই ধরনের অতিরিক্ত মব থেকে বিরত থাকতে হবে, কারণ তারাই যা শিখিয়ে দিয়েছে। আমরা যদি তাদের সাথে সকল কিছু করি তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে না, কিন্তু আমরা লিমিটে থেকে করবো। অতিরিক্ত প্রতিহিংসামূলক রাজনীতি আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, আমি যে মতাদর্শের হই না কেন। তারপরও আমি বর্তমান বিএনপি, জামাত, এনসিপি যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা যেভাবে করে রাজনীতি করার চেষ্টা করছেন, এভাবে করে রাজনীতি করলে আপনাদের আগামী প্রজন্মের জন্য অনেক বেশি হুমকি হয়ে যাবে। তারা বাংলাদেশের বুকে কখনো আর বুক ফুলিয়ে রাজনীতি করতে পারবো না, আপনাদের এই ভুল রাজনীতির কারণে এবং এই মবের সংস্কৃতি তৈরি করার কারণে। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।